আমাদের মামুন ভূঁইয়া হচ্ছে রিসেন্টলি জব পাইছেন সফটওয়্যার টেস্টার হিসাবে। আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সো আমরা প্রতিবারের মতনই সাকসেস স্টোরিগুলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বিকজ সাকসেস স্টোরিগুলা যারা নতুন ফ্রেশার জব পাচ্ছেন না তাদেরকে ইন্সপায়ার করে। সো মূলত আমরা তাদেরকে ইন্সপায়ার করার জন্যই এই সকল গল্পগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসি এবং তারা অনেকেই জানতে পারেন যে ফ্রেশার হিসেবে কিভাবে সফটওয়্যার টেস্টার হিসেবে কেরিয়ার গঠন করা যায়। সো আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ সাবিউল ইসলাম রাশেদ। আমি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে মাস্টার্স করতেছি সাইবার সিকিউরিটির উপরে। বর্তমানে আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। সো আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে আইটি ট্রেনিং বিডি, সেখানকার একটা স্টুডেন্ট মামুন ভূঁইয়া, সে রিসেন্টলি এই উইকেই জয়েন করছে। তো তার গল্পটা আমরা তার মুখ থেকেই শুনবো। সো মামুন ভূঁইয়া, যদি তোমার পরিচয়টা দিতা, তুমি কোন ইউনিভার্সিটি, তোমার সম্পর্কে কিছু বলতা এবং তোমার গল্পটা শেয়ার করতা। তারপরে আইটি ট্রেনিং পিটিতে আমার জার্নিটা শুরু হয় আইটি ট্রেনিং পিটি থেকে। এখন আমি টেকনো হেভেন কোম্পানিতে আইটি হিসেবে আছি, ইন্টার্নশিপ করতেছি। সাধারণত তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো? সিটি ইউনিভার্সিটি থেকে ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো তোমার এসকিএ সম্পর্কে তুমি ফার্স্ট জানলা কিভাবে? জি, এসকিউ সম্পর্কে আমি ফার্স্ট জানতে পারি, আমি তো স্টুডেন্ট থাকাকালে আমি কিছু জব করেছি, সেখানে একটা জব সেক্টরে আমার এক ভাইয়ের সাথে পরিচিত হয়। সে ছিল ডেফোডিলের স্টুডেন্ট। তার সে সে কিন্তু আবার এসকিউ তে ছিল না, সে অন্য সেক্টরে জব করতো, কিন্তু তার অনেক ফ্রেন্ড ছিল যারা ডেফোডিল থেকে আইটি ট্রেনিং কোর্স করেছে, এসকিউ থেকে কোর্স করে তারা সাকসেসফুল ছিল। সে তাদের বন্ধুদের স্টোরিটা আমাকে বললো যে তুমি এই ট্রেনিং সেন্টার থেকে এসকিউ নিয়ে এক্সট্রা কোর্স করতে পারো, কোর্সটা করলে তুমি তোমার ক্যারিয়ারটা গঠন করতে পারবা। এসকিউ নিয়ে যেহেতু তোমার কোডিং নলেজে, তোমার কোডিং এ খুব একটা আগ্রহ নেই, কারণ এসকিউ তে আমরা যাদের কোডিং নিয়ে তেমন একটা আমরা বেসিক পারি, অ্যাডভান্স লেভেলের কোডিং পারি না। এসকিউ তে আমাদের যেমন অ্যাডভান্স লেভেলের কোডিং দরকার হয়, বেসিক কোডিং নলেজ থাকলেই হয়। ম্যানুয়াল এবং অটোমেশন আমরা দুটোতেই আমাদের ক্যারিয়ার গঠন করতে পারবো। সেই আমি ভাইয়ের কাছ থেকে তাদের এই ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে পারি। তারপর থেকে আমার, যেহেতু তখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার ভার্সিটি কমপ্লিট হয়নি, তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি তাহলে এসকে তে আসতে পারি। তখন থেকে আমি আইটি ট্রেনিং বিডি নিয়ে রিসার্চ করা শুরু করি যে আইটি ট্রেনিং বিডি আসলে কেমন, তারা কিভাবে শেখায়, সেখানে স্টুডেন্টরা আসলে কি এখান থেকে তাদের কোর্সটা কমপ্লিট করে তাদের জার্নিটা সঠিকভাবে শুরু করতে পারে কিনা। অনেক আমি রিসার্চ করি, রিসার্চ করার পরে তাদের অনেক সাকসেসফুল স্টুডেন্টের লিস্ট খুঁজে বের করি। তারা অনেক ওয়েবিনার করে, সেখানে আমি জয়েন করতাম, তাদের ফ্রি সেমিনার ওয়েবিনারে জয়েন করতাম। করার পরে সেখানে তাদের লিস্ট গুলো দেওয়া হতো যে আমাদের সাকসেসফুল স্টুডেন্ট, তারপরে তারা উপরে লিখে দিত যে এখন বর্তমানে যে আপনারা পোস্টটা দেখতেছেন 400 450 প্লাস স্টুডেন্ট সাকসেসফুল হয়েছে। তখন হয়তো বা 250 ছিল, 150 ছিল, যেহেতু এটা আরো অনেক বছর আগে। তখন আমি এগুলো রিসার্চ করার পরে আইটি ট্রেনিং রিসেন্টলি আমাকে কন্টাক্ট করে আমি জয়েন করি। আমার কোর্সটা আমি স্টার্ট করি সাবিল ভাইদের সাথে। সেখান থেকে আমার মার্চ মাসে তাদের এখানে আমার কোর্সটা শুরু হয়। সেখান থেকে শুরু করে 4 মাসের একটা কোর্স ছিল, সেটা কমপ্লিট হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকি, লিংকডইন এর মাধ্যমে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে নিয়ে। এখন আমি একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করতেছি। আচ্ছা, তোমার সিভিটা কিভাবে বানাইলা, বা যারা জি, ফ্রেশার তারা কিভাবে সিভি বানাইলে তারা মানে ইন্টারভিউ কল পাবে? কারণ অনেকেই দেখা যাচ্ছে অনেক অ্যাপ্লাই করতেছে কিন্তু কোনো কল পাচ্ছে না। সো তোমার ফার্স্ট এই জবটা তুমি কোথা থেকে পেয়েছো এবং জবের ইনফরমেশনটা, এবং তুমি সিভিটা কিভাবে বানিয়েছো, এটা একটু বলতা। জি, আমি সিভিটা বানিয়েছি মূলত আমি আইটি ট্রেনিং টপিকগুলো শিখেছি। যেমন আমাদের সেখানে শুরু হয়েছিল ম্যানুয়াল টেস্টিং, তারপরে বাগ এপিআই টেস্টিং, পারফরম্যান্স টেস্টিং, কোড টেস্টিং, মোবাইল টেস্টিং। এখন যদি আমি শুরুতে বলি ম্যানুয়াল টেস্টিং, ম্যানুয়াল টেস্টিং আমাদেরকে এখানে অনেক যেগুলো শেখানো হচ্ছে আপনার ম্যানুয়াল টেস্টিং হচ্ছে টেস্ট কেস রাইটিং, বাগ রিপোর্টিং, টেস্ট সামারি রিপোর্ট, তারপর টেস্ট মেট্রিক্স, তারপর মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ হচ্ছে আপনার টেস্ট কেস রাইটিং এর একটা
পার্ট বলতে গেলে আপনার মাইন্ড ম্যাপ আর টেস্ট কেস দুইটা সেম। অনেক সে কোম্পানিতে এখন মাইন্ড ম্যাপও চায়। সে আপনি যে যতগুলা শিখবেন আপনার টপিক গুলা, আমি নতুন আমার ফ্রেশ ভাইদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যে টপিক গুলো শিখবেন ভালোভাবে শিখবেন। আপনারা যেদিনই যে টপিক গুলো শিখবেন সবগুলো আপনার সিভিতে অ্যাড করে দিবেন। যেমন ম্যানুয়াল টেস্টিং আমাকে যে টপিক গুলো শেখানো হয়েছিল আমি সবগুলো অ্যাড করেছি। তারপর আমার পারফরম্যান্স টেস্টিং, কোড টেস্টিং, আমি যে টপিক গুলো আমি খুব ভালোভাবে শিখেছি সবগুলোই আমি দৈনন্দিন যে নতুনগুলো টপিক শিখতাম সবগুলো সিভিতে অ্যাড করতাম। তারপর আমার সবগুলোই আমি অ্যাড করতাম। যে আমি যে টপিক গুলো আমি শিখেছি সেগুলোই অ্যাড করতাম, মানে আমার হাইলাইট করে দিতাম যে আমি এই টপিক গুলোতে আমি খুব ভালো পারি। তারপরে বিভিন্ন জব পোস্ট চেক করতাম যে তারা রিকোয়ারমেন্ট কি চাচ্ছে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার সিভিতে আমার সেই স্কিলগুলো আছে কিনা। যেমন একটা জব পোস্টে দেওয়া আছে আমার ওয়েব অ্যাপ্লিকেশন লাগবে, জাভা দিয়ে লাগবে, পাইথন দিয়ে লাগবে, কিন্তু আমি ওয়েব দিয়ে দিলাম যে জাভা দিলাম না, অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। বা তারা চাচ্ছে বাগ রিপোর্টিং এ আমার হাই স্কিল থাকতে হবে, টেস্ট কেস রাইটিং থাকতে হবে, টেস্ট সামারি রিপোর্ট। তারা চাইতেছে যে আমার এমন একটা এমপ্লয়ি লাগবে যে সে আমার অ্যানালাইটিক্যাল প্রোগ্রাম বাগ রিপোর্টটা সে বাগ রিপোর্টিং করতে পারবে, বাগ ফাইন্ড করতে পারবে, আমার সিস্টেমের ক্রিটিক্যাল বাগ সে ফাইন্ড করতে পারবে। সেই অনুযায়ী যদি আপনার স্কিলগুলো আপনি সিভিতে হাইলাইট করে দিতে পারেন যে আমি এই স্কিলগুলো আমি খুব ভালো পারি, আর আপনার সেই জব পোস্টের সাথে যদি আপনার স্কিলগুলো মিলে যায় তখনই আপনি টাকা পাবেন। আর আপনার যে আইটি ট্রেনিং ভিডিওতে যে আমাদের যে দক্ষ টিচারগুলো আছে ওনাদের মাধ্যমে আপনি প্রতিনিয়ত আপনার সিভিটা রিভিউ করে নিতে পারেন যে ভাই আমার সিভিটা ঠিক আছে, সিভিটা ঠিক আছে কিনা, যে আমার সিভিটা সম্পূর্ণরূপে যে আমি স্কিলগুলো দিচ্ছি সেগুলো আমি আমার জব পোস্টের সাথে মিলতেছে কিনা। হয়তো বা আপনি অনেক সময় দিতেছেন কিন্তু আপনি প্রপারলি এড করতে পারতেছেন না। তো অনেক সময় বলতে আমরা অনলাইন থেকে ডাউনলোড করে একটা সিভি ফরম্যাট ডাউনলোড করে নিই, সেখান থেকে আমরা সেম টু সেম সেই সিভিটাই আমরা আবার দিয়ে দিই। এটা করা যাবে না। সম্পূর্ণ আপনারা নিজেদের মতো করে তৈরি করবেন যে আপনি কি পারেন কি পারেন না, আপনি কোন কোন টপিক গুলাতে আপনি খুব পারদর্শী সেগুলো হাইলাইট করবেন। আপনি নিজের মতো একটা নিজের ফরম্যাট অনুযায়ী সম্পূর্ণ একটা ভিন্ন ভিন্ন ধর্মী একটা সিভি বানাবেন যে যেটা অন্য কারোর সাথে মিলবে না, যেটা কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট না করে আপনি নিজের মতো একটা সিভি বানাবেন, আইডেন্টিফিক্যাল একটা সিভি বানাবেন যেটা অন্যদের সাথে মিলবে না। যে অনলাইনে দেখলাম একটা ভাইয়া দিছে, আমি শুধু ওটা ডাউনলোড করলাম, শুধু নামটা চেঞ্জ করে দিলাম আর ইমেলটা চেঞ্জ করে দিয়ে আমি শুধু ওটা দিয়ে আমি চালাই দিলাম, এরকম করা যাবে না। মানে তুমি বলতে চাচ্ছ যে সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিগত প্রজেক্ট গুলো দিবেন, যেসব প্রজেক্ট গুলো অনলাইনে পাওয়া যায় কপি পেস্ট করে সেগুলো আপনার সিভিতে দিয়ে দিবেন কপি এমনটা না? পেস্ট করে গেছে, হ্যাঁ, এটা কপি পেস্ট পেস্ট না করে করে গেছে। নিজের প্রজেক্ট নিজে বানাবেন এবং সেগুলো সিভিতে দিবেন যেন আপনি ইউনিক হন এবং আপনার সিভিটা দেখে যেন মনে না হয় এটা কপি পেস্ট করা, তাই না? জি ভাই, ধন্যবাদ ভাই, আমি এই বিষয়গুলো ভুলে গেছিলাম। আপনার অসংখ্য হুম ধন্যবাদ হুম এগুলো। হুম রাইট। আমি তোমার কথা শুনে বুঝতে পারছি, তোমার কথা খুবই আস্তে শোনা যাচ্ছে। সো আমরা আরেকটা বিষয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হলো যে তুমি যে প্রজেক্ট গুলো করেছো যেমন মাইন্ড ম্যাপ বললা, হ্যাঁ, সো এটা কোন টুলস ইউজ করেছো সেটাও আহ, অনেকে ইয়াতে দেয় না, মানে ইউজ করে বাট প্রজেক্ট নিয়ে একটু সুন্দর করে গুছিয়ে দেয় না। তো যে লিঙ্কটা দেওয়া হয় সেই লিঙ্কে গেলে যেন প্রজেক্টটা সম্পর্কে সম্পূর্ণরূপে ডিটেলস জানতে পারে, যে যে এই প্রজেক্টে কোন টুলস ইউজ করা হয়েছে, কিভাবে ইউজ করা হয়েছে সব, তাই না? এইভাবে ডিটেলস থাকলে সিভিটাতে কি হয়, যিনি পড়েন তার জন্য সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় তুমি কপি করো নাই, অন্যজনটা করে নিজে করছো, তাই না? ঠিক না? জি ভাইয়া। রাইট। সো তোমার প্রজেক্ট গুলো কিভাবে তোমাকে মানে প্রজেক্ট গুলো করতে তোমাকে কিভাবে হেল্প করেছে আইটি ট্রেনিং বিডি? জি, আইটি ট্রেনিং বিডিতে আমি যখন আমার কোর্সটা চলাকালীন ছিল তারা প্রত্যেকটা টপিক শেষে আমাদেরকে একটা প্রজেক্ট দিত। যে ম্যানুয়াল টেস্টিং এ যে ভাই একটু আগে বললো যে মাইন্ড ম্যাপটা কিভাবে আমি কোন টুল ইউজ করে করেছি, যে আমরা মাইন্ড ম্যাপটা আমি করেছি এক্সমাইন্ড ইউজ করে। এক্সমাইন্ড একটা আপনারা অ্যাডোবি ফটোশপ ধরতে গেলে আমরা যেমন ডিজাইনিং এর ক্ষেত্রে লাগবে, ডিজাইনিং আমরা যে বিভিন্ন বিজনেস কার্ড ইউজ করি সেরকমই ধরতে গেলে এক্সমাইন্ড হচ্ছে আমাদের মাইন্ড ম্যাপ ইউজ করে। সেখানে আমাদের বিভিন্ন রেক্টেঙ্গুলার থাকে, বিভিন্ন শেপ থাকে। নিয়ে আমি যদি বলি একটা সিস্টেমের লগইন আর রেজিস্ট্রেশন আর লগইনটা আমি নিয়ে ভার্চুয়াল চেষ্টা করবো। সেক্ষেত্রে আমাদের যে গুলা থাকে টেস্টের, যে লগইন করতে গেলে আমার মেইল যে আমার সিস্টেম
ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন হচ্ছে কিনা বা ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে কি লগ ইন হচ্ছে কিনা, যা এটা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে কিনা বা যেভাবে হওয়ার কথা না সেভাবে হচ্ছে কিনা সেই ডিটেলসটা করে দিব। প্রথমে পজিটিভ গুলা দেব, পজিটিভ গুলা দেওয়ার পর আমরা নেগেটিভ গুলা উল্লেখ করবো বেশি করে। এটা গেল আমার ম্যানুয়াল টেস্টিং এর, যেটা মাইন্ড ম্যাপ বলতেছিলাম। তারপরে আপনার টেস্ট কেস আপনার ডিটেলস এ সুন্দর করে সাজিয়ে লিখবেন। আর আপনার এই প্রজেক্ট গুলো থাকলে আসলে হয় কি, আপনার যে কোম্পানি আপনার সিভি গুলো ডাউনলোড দিবে, সে দেখবে যে আপনার প্রজেক্ট গুলো থাকলে তাদের আই কন্টাক্ট, আই ক্যাচিং হবে আর কি। আই ক্যাচিং বলতে গেলে যে তারা দেখবে যে আপনি এই বিষয়ে খুব এক্সপার্ট, যে আপনি যদি একটা মোবাইল রাইট, রাইট। হুম। যে প্রজেক্ট গুলো তুলে দেন, যে সে বুঝতে পারবে না সে আসলে কাজটা পারে, সে তাকে যদি আমি এই কাজটা দেই সে তাহলে এই কাজটা আমাকে করে দিবে। যদিও ছেলেটার নাই, এক্সপেরিয়েন্স নাই, কিন্তু তার ফ্রেশার, যদিও স্টুডেন্ট, সেটা তার বা মেয়েটা, কিন্তু তার সিভিতে প্রজেক্ট করা আছে, তার মানে সে কাজগুলো করেছে এবং এই টাইপের কাজগুলো পারবে, এরকম একটা ধারণা হয়ে যায় যারা সিভি রিভিউ করে, তাই না? জি ভাইয়া, তারা সিভিতে এক্স্যাক্টলি। আসলে দেখে তাদের প্রজেক্ট গুলো আছে কিনা। আমার হুম, সিভিতে কোম্পানি গুলা চেয়ে থাকে যে তার বাগ রিপোর্ট থাকবে, তার অনেকে সফটওয়্যার কোম্পানি মোবাইল অ্যাপ টেস্টিং দিয়ে থাকে যে অ্যান্ড্রয়েড স্টোরি ইউজ করতে পারে কিনা। আমরা অনেকে অ্যাপ্লাই করি, তারপরে অ্যাপ্লাই করার পর অনেকে আমরা ফার্স্ট ইন্টারভিউ যেটা হয় তারা অ্যাসেসমেন্ট দিয়ে থাকে। আমরা অনেক সময় যে অ্যাসেসমেন্ট গুলো দেওয়া থাকে সেগুলো আমরা বুঝি না, না বুঝে আন্দাজে অনেক সময় দেওয়া থাকে অ্যাসেসমেন্টে আপনাকে একটা দুইটা মডিউল ধরে দিয়ে দেয় যে আপনি এই মডিউলের উপর টেস্ট কেস রাইটিং করে দেন। আমরা সেক্ষেত্রে অনেক ভুল করে ফেলি, সেই ভুলগুলো করা যাবে না। আমরা সিনারিও বেসিস কোশ্চেন দিয়ে আমাদের সেগুলো বুঝতে হবে, সিনারিওটা আসলে সে অ্যাসেসমেন্টে কি দিয়েছে সেগুলো বুঝে তারপর আপনাকে অ্যানসার করতে হবে। আমরা অনেক সময় কপি অনেক অ্যাসেসমেন্ট পাওয়া যায়, আমরা ডাউনলোড করে দিয়ে দিই, সেরকম করা যাবে না, কারণ তারা বুঝে। তারপরে আপনাকে অ্যাসেসমেন্টে যদি অনেক সময় দিয়ে দেয় যে আপনাকে এটা টেস্ট করতে হবে বা এটা টেস্ট করা লাগবে না, তখন তারা আগে থেকেই জানে যে যখন আপনাকে একটা মডিউল দিয়ে দেওয়া হবে যে এখানে এই ফর্মুলা আছে, এই বাগ রিপোর্টগুলো আছে, আপনি যদি সেগুলো আইডেন্টিফাই করতে না পারেন বা তাদের সাথে না মিলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাকবে। শুধু আপনি প্রজেক্ট এড করে দিলেন এতেই কিন্তু কাজ শেষ না। আপনাকে প্রজেক্টে এড করার পরে তারা আপনারা সিভিটা যাচাই করবে, যাচাই করে আপনাকে কিছু অ্যাসেসমেন্ট দিবে, সেই অ্যাসেসমেন্ট গুলো তারা যাচাই করবে আসলে এই প্রজেক্ট গুলো আপনি নিজে করেছেন কিনা। কারণ আমরা অনেক প্রজেক্টই এখন অনলাইনে পাওয়া যায়, আমরা সেগুলো ডাউনলোড করে আমরা সিভিতে এড করে দিলাম, আপনি গিটহাবে এড করে দিলাম, বা আরো অন্যান্য অনেকের গিটহাবে প্রোফাইল আছে সেগুলো আমরা ডাউনলোড করে নিজের প্রোফাইলে এড করে দিলাম। সেভাবে কিন্তু প্রজেক্ট এড করা যায়, কিন্তু সেটা দেখে আপনার এত খুশি হওয়া দরকার নাই। কিন্তু তারা আপনাকে কিছু কাজ দিবে, সেই কাজগুলো যদি আপনি ঠিকভাবে না করতে পারেন তখন কিন্তু আপনার ডাক পাবেন না। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার ডেইলি একটা রুটিন করতে হবে। সেই রুটিন অনুযায়ী আপনি প্রত্যেকদিন আপনার স্কিলগুলোকে লেভেল আপ করতে হবে, যে আমি এই স্কিলটা পারি, সেই স্কিলটা আজকে আমি আরেকবার ট্রাই করবো। যেমন আপনি পারফরম্যান্স টেস্টিং একদিন করলেন, এপিআই টেস্টিং একদিন, কোড টেস্টিং, প্রতিদিন আপনার যে স্কিলগুলো আপনি শিখেছেন প্রত্যেকটা দিন আপনি সেগুলো একবার একবার করে ট্রাই করবেন যে আমি এই টেস্টগুলো আসলে পারতেছি কিনা। প্রত্যেকদিন আপনার স্কিল লেভেল আপ করে যাবেন। যে আমি একটা কাজ চমৎকার। শিখছি, হুম, হুম, সেই হুম। শিখেই বসে থাকবেন না যে এই কাজ শিখে আমার হয়ে যাবে। আপনি আরো নতুন কি শিখা যায়, প্রত্যেকটা দিন নতুন কিছু আপনার ক্রাইটেরিয়াতে অ্যাড করবেন, যে আমি আজকে এটা শিখলাম, আমার আরো শেখার দরকার আছে, সেগুলো অ্যাড করবেন। শুধু প্রজেক্ট অ্যাড করে দিয়ে বসে থাকলে হবে না, কারণ আপনাকে যারা প্রজেক্ট দিতে জব দিবে না, যে আপনি জবে জয়েন করার পরে দিয়ে দিবেন যে আমার এই প্রজেক্টগুলো আছে না, এগুলো নিয়ে আপনার কাজ করেন। এগুলো তো আপনার শুধু ডেমো প্রজেক্ট থাকবে যে আমি এগুলো কাজ পারি, স্যাম্পল প্রজেক্ট। কিন্তু আপনি যে প্রজেক্ট গুলো করছেন সেগুলো আপনার খুব ভালোভাবে বুঝতে হবে। অনেক সময় আপনাকে ইন্টারভিউতে ডাকলে বললো যে আপনার প্রজেক্টটা দেখান, যখন আপনি যদি আপনার প্রজেক্টটা ঠিকভাবে তাদেরকে ইভালুয়েট করতে না পারেন বা বুঝিয়ে দিতে না পারেন, যে আপনাকে ধরে বসলো যে আপনার প্রজেক্টটা দেখেন যে এখানে কি কাজ করতেছে, আপনি একটা টেস্ট কেস রাইটিং করলেন যে লজিক দিয়ে, সে বলবে যে আপনার এই দুইটা লাইন বোঝাও আমাকে, এটা কিভাবে কাজ করে। হুম, হুম, তখন হুম, হুম। তখন যদি আপনি বুঝাতে না পারেন তখন আপনার সমস্যা। রাইট, রাইট। নাইস। সো আমাদেরকে প্রজেক্টগুলো নিজেকে করতে হবে, না হলে ইন্টারভিউতে গিয়ে অপমানিত হতে হবে যে আপনি যে প্রজেক্ট করেছেন আপনি নিজে এক্সপ্লেন করতে পারছেন না, তাহলে তো আপনি নিশ্চয়ই কপি করেছেন। আচ্ছা, চমৎকার একটা কথা আমি তোমার এখান থেকে নোট ডাউন করেছি, সেটা হচ্ছে যে সিনারিও বেসড কোশ্চেন করে, তাই না? এখন কিন্তু ইন্টারভিউটা গতানুগতিকভাবে আগের মতন করে না, যে বলে না যে কি ভাই আপনি বলেন ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের মধ্যে পার্থক্য কি, পুট বা প্যাচের মধ্যে এই টাইপের কোশ্চেন কিন্তু এখন সরাসরি করে না, কারণ এখন কম্পিটিশন অনেক হাই হয়ে গেছে। সো এখন বেশিরভাগ করে সিনিয়র বেস কোশ্চেন।
আচ্ছা, আইটি ট্রেনিং বিডিতে এই টপিক নিয়ে তোমাদের কিভাবে মানে তোমাদেরকে হেল্প করা হয়, বা এই টাইপের কোন কোশ্চেন তোমাদেরকে কোনো প্রোভাইড করা হয় কিনা, কি টাইপের সিনারিও বেসড কোশ্চেন আসে? আইটি লিঙ্কডিতে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তারা আমাদের বুঝিয়ে দেয় যে কিভাবে সিনারি বেসড কোশ্চেন বুঝতে হয় বা কিভাবে সিনারি কোশ্চেন গুলো আপনাকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। আপনার একটা সিনারিও দিবে, এই সিনারিওতে খুব বেশি মনোযোগ দেওয়া যাবে না, আপনাকে দুইটা লাইন ইউজ করতে হবে যে আসলে কোশ্চেনটা বুঝতে হবে যে তারা কি চাচ্ছে। আপনাকে যে জিলাপির মতো পেজ দিবে যে এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, জিলাপির পেজে যাওয়া যাবে না। আপনাকে শুধু মূল জিনিসটা বুঝতে হবে যে আপনাকে গন্তব্যস্থলটা তারা কি চাইতেছে, সেই গন্তব্যস্থলটা যদি আপনি কোশ্চেন বুঝতে পারেন। বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। রাইট, রাইট। সো আমরা আপনাদেরকে কিছু ডামি সিনারিও বেসড কোশ্চেন দিয়ে থাকি, যেগুলো আপনারা জি জি প্র্যাকটিস করলে ওই টাইপেরই কোশ্চেন আপনারা ইন্টারভিউতে পাবেন ইনশাল্লাহ। আর আমরা ওই কোশ্চেনগুলো পেয়ে থাকি কিভাবে, আমাদের স্টুডেন্টগুলো বিভিন্ন কোম্পানি যখন ইন্টারভিউ দিয়ে থাকে তখন তারা আমাদেরকে বলে ভাইয়া এই টাইপের কোশ্চেনগুলো আমরা ফেস করছি, তখন সেটা নোট ডাউন করে আপনাদেরকে আমরা সেগুলো দিয়ে থাকি। সো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, তুমি এই জবে কিভাবে অ্যাপ্লাই করলা এবং কি কি টাইপের তোমাকে কোশ্চেন করছিল, একটু যদি বলতা। জি, আসলে আমি এই জবটা আসলে প্রায় আমি জবের খুব দরকার ছিল। আমি ফেসবুকে ট্রাই করি, লিঙ্কডইনে ট্রাই করি। সবচেয়ে বড় কথা, আমরা যারা এখন ফ্রেশার জব করছি, আমাদের কোনো স্কিল ছাড়া যাবে না। আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে, প্রত্যেকটা জব সেক্টরে যেখানে আসলে আমরা জব খুঁজে পেতে পারি, প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিনিয়ত সার্চ করে যেতে হবে। আমাদের কোনো সেক্টর খালি রাখা যাবে না। যেমন ফেসবুক, লিঙ্কডইন, মেটা জবস, প্রত্যেকটা জায়গায় আমাদের নিজেদের অ্যাকাউন্ট রাখতে হবে, প্রতিনিয়ত আপডেট রাখতে হবে। পোস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা অনেকে জব পোস্ট পাইলাম একটা সাথে সাথে দেখলাম, আমরা তখন কিন্তু অনেকে সেভ করে রাখতে দেয় যে আমি একটু বাইরে আছি, আমি আধা ঘন্টা 2 ঘন্টা পর বা আজকে মানে নেই কালকে গিয়ে জব পোস্টে অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাও পেতে পারেন। এটা হচ্ছে আপনি যত কুইক ইনস্ট্যান্ট, যদি এখন একটা এখন 10টা 27 বাজে, আমি যদি এখন একটা জব করতে 10টা 27 সেটা পোস্ট করার যদি সাথে সাথে অ্যাপ্লাইটা করতে পারি, তাহলে সেটা নাও থাকতে পারে, যেমন সিভিতে সেই তারা জেনে নাও থেকে কাজ করে তারা তাড়াতাড়ি একটা তারা যোগদানকে যে আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন সাথে হ্যাঁ, সাথে তোমার কথা যদি আরেকটু লাউডলি বা স্লোলি বলতা তাহলে একটু শুনতে সুবিধা হতো। ওই যেটা বলছিলাম যে আমরা অনেক সময় জব পোস্ট পেয়ে সেটা দেরিতে অ্যাপ্লাই করি, সেটা করা যাবে না। আমরা যখনই জব পোস্টটা দেখবো সাথে সাথে ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করে দিব। আমরা অনেক সময় সেটা নিয়ে একটু দেরিতে করি। যেমন এখন একটা জব পোস্ট পাইলাম, সেটা আমি রেখে দিলাম যে আধা ঘন্টা পরে অ্যাপ্লাই করবো, বা এখন আমি এই অবস্থাতে নাই যে একটু পরে অ্যাপ্লাই করবো। অনেকে একদিন লেট করে অ্যাপ্লাই করে, সেরকমটা করা যাবে না। 1 সেকেন্ডে অসংখ্য অ্যাপ্লাই চলে যায়। আপনি ভাবলেন যে আমি এখন পাইলাম যে 5 মিনিট পরে আমি একটু রেডি হই তখন অ্যাপ্লাই করবো, সেই 5 মিনিট হয়ে যাবো। আপনার ভাবতেছেন যে আমার সিভিটা আপডেট নেই, সেক্ষেত্রে আপনার সিভিটা সবসময় আপডেট থাকতে হবে যেন আপনি ইনস্ট্যান্ট দেখা মাত্র আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। আপনি পিছিয়ে থাকতে পারবেন, সিভিটা সেক্ষেত্রে প্রতিদিন আপলোড রাখবেন আর ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সবসময় দেখা মাত্রই যে কেউ একটা ফেসবুক পেজ পাইলেন বা লিঙ্কডইন পেজে পাইলেন, সেই দেখা মাত্রই আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন যেন আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারি, সেই একটা প্রস্তুতি নিয়ে রাখবেন যেন আপনি দেখা মাত্রই অ্যাপ্লাই করতে পারবেন। যে আমি এখন একটা পোস্ট দেখলাম, সেটা আমি সেভ করে রেখে দিই, যে ফেসবুকে পোস্ট পাওয়া যায় আমরা সেভ করে রেখে দিলাম যে একদিন পরে অ্যাপ্লাই করবো, বা আমি বাইরে আছি বাসায় গিয়ে অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকে সিভিটা নিয়ে রাখতে পারেন। মোবাইল থেকে যেন দেখা মাত্র মোবাইল থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো। অনেকে আমরা মোবাইলের সাথে সিভি রাখি না, কারণ ল্যাপটপ পিসি ইউজ করি, সেখানে আমরা রেখে দিই। তাই সেটা করা যাবে না, সবসময় একটা প্রস্তুতির মানে সাথে কাজ সবসময় ফেলে রাখা যাবে না, কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে ওদের অনেক সময় শর্ট টাইমে তারা সিলেক্ট করে ইন্টারভিউ নিয়ে নেয়। সো অনেক সময় বলে যে 10 দিন সময় আছে, বাট তারা কিন্তু 2-3 দিন বা 5 দিনের মধ্যেই তারা কিন্তু তাদের গুরুত্ব উপরে টাইম কমের বেসিসে তারা কিন্তু অল্প জি জি সময়ে নিয়ে নেয়। আচ্ছা, চমৎকার কথা। এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে আপনারা ডেড লাইনের দিকে না তাকিয়ে সাথে সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কারণ এখন মার্কেটে অনেক আহ, মানে আনএমপ্লয়েড স্টুডেন্ট আছেন, কিন্তু জব সেই তুলনায় খুবই কম। সো দেরি করা যাবে না, এই তো। জি ভাই। আচ্ছা, তো তোমার প্রথম দিনটা কয় তারিখে ছিল, ফার্স্ট ডে তোমার অফিসটা, এবং প্রথম দিন কেমন লেগেছিল, তোমার অনুভূতিটা একটু শেয়ার করতে ফার্স্ট জবে। প্রথম দিনটা খুবই ভালো ছিল আমার। যে কোম্পানি
মানে আমি যে এসকিউটি সে রিসিভ কয় তারিখ করলাম, ছিল ভাইয়া? যে আমার জয়েনিং ডেটটা ছিল 14 জানুয়ারি। ও মানে এই কয়েকদিন আগে, যেটা 14 জানুয়ারি গেল, হ্যাঁ হ্যাঁ, এই মাসেরই 14 তারিখে আমি মানে জয়েন 3 দিন করলাম। আগে। আচ্ছা, তো রিসেন্ট তোমার জব। আচ্ছা তাহলে বলো, তাহলে প্রথম জবের ফার্স্ট দিন মানে প্রথম দিনের অভিজ্ঞতাটা বলো, কেমন লাগলো তোমার? জি, প্রথম দিনের অভিজ্ঞতাটা খুবই ভালো। আমাকে প্রথমে আমার টিমের সাথে দেখা করে মিট আপ করানো হয় যে এটা তোমার টিম, এই টিমের সাথে তুমি কাজ করবে। টিম যিনি তোমার আমার কলিগের সাথে আমি ভাবলাম কলিগ টিম মেম্বারের সাথে পরিচয় করে দেওয়া হয়। তারপরে সম্পূর্ণ আমি তো এসকিউএ ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ হিসেবে যাবো। সেখানে আমি যে টিমের সাথে কাজ করবো সেই টিমের সাথে পরিচয় করে দেওয়া হয়। তারপরে সেই প্রোডাক্ট গুলা তারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে সেই প্রোডাক্টটার আমার একটা ওভারভিউ দেওয়া হয় যে তুমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবে, সেই প্রোডাক্টটা তুমি বসে বসে দেখো, একটা সামারি করো, এই এরকম একটা ডিসকাশন করা হয়। তেমন একটা কাজ করানো হয় না, যেহেতু আমার এটা প্রথম দিনে আমি তো সেখানে ফার্স্ট কি কাজ করবো আমি তো কিছুই জানি না। আপনাকে কাজ পারলেও আমি যদি 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে আমি প্রথম দিনে গিয়ে কোনো কাজই করতে পারবো না, কারণ আমি সেখানে তাদের প্রোডাক্ট সম্পূর্ণ নতুন ভাবে দেখি। আমার এই 10 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে গেলে আমি ফার্স্ট দিনে কিছুই কাজ করতে পারবো না, এটা নতুন আমার কাছে। সেই জন্য আমি এখনো জানি না প্রথম দিনে আমি যে বসে সম্পূর্ণ প্রথম দিনে কোনো কাজই দেয় না। প্রথম দিনে শুধু আপনার পরিচিত হয়ে যাবে, সবার সাথে পরিচিত হবে, নাম যদিও হাই বলবে, আমি বলে তারপর তাদের যে প্রোডাক্ট আছে নিয়ে তারা কাজ করবে, তাদের প্রোডাক্ট বিষয়ে বলবে, তারা কবে থেকে যে কাজগুলো করছে এই সব আমি পরিচিত করবো আসলে। প্রথম দিনে কোনো কাজ করবে না, আপনার যে টিম মেম্বার থাকবে তাদের সাথে পরিচয় দেওয়া হবে, আপনার টিম লিডের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে, সবার সাথে একটা পরিচিতি যাবে এখানে। আচ্ছা, একটু কমেন্ট একজন লিখেছেন যে সাউন্ড অনেক কম, একটু যদি লাউডলি বলা যায় তো খুবই ভালো হয়। সো সরি আমাদের ভাইয়া, আমার ইয়ারফোনের প্রবলেম, তো আমি অনেক জোরেই বলতেছি, আচ্ছা আচ্ছা, বলতেছি। ঠিক আছে, বুঝতে পারছি, ইটস ওকে, বাট আমরা হার্ডলি হলেও শুনতে পাচ্ছি, কারণ এই কথাগুলো খুবই ইনফরমেটিভ। সো এখান থেকে আমরা মানে যেগুলো শিখেছি তার মধ্যে আমি একটু যদি সামারি করি, তাহলে আমরা বুঝবো যে সফটওয়্যার টেস্টিং এ তার মানে তার কোডিং খুব একটা ভালো লাগতো না, তো তাকে তার একটা সিনিয়র ভাই যিনি কিনা ডেফোডিলে ছিলেন, তো তাকে অনেকদিন আগে তাকে অ্যাডভাইস করেছিল তুমি সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ার করো, এখানে ডিপ লেভেলের কোডিং লাগে না, বেসিক কোডিং জানলেই হয়। তারপরে সে এই অনেকে আছেন যারা আমার কথা শুনতেছেন, যারা কিন্তু কোডিং অতটা ভালো লাগে না, ডিপ লেভেলের কোডিং এ ডেভেলপমেন্টে যেতে চান না, তাদের জন্য বেসিক কোডিং নলেজ থেকে দিয়ে এই এসকিউ তে ক্যারিয়ার গঠন করা সম্ভব। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে মামুন মামুন। এবং তারপরে আমরা সামারিতে আরো কিছু যদি শুনতে পাই, তাহলে সে বলল যে বিভিন্ন প্রজেক্ট গুলো সিবিতে অ্যাড করতে হবে। হ্যাঁ, যেমন সে ম্যানুয়াল টেস্টিং এর কতগুলো নাম বললো, মাইন্ড ম্যাপ বা টেস্ট কেস, আরো কিছু লোড টেস্টিং বা এপিআই টেস্টিং, এই সকল প্রজেক্টগুলো অ্যাড করতে হবে। এবং সে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই প্রজেক্টগুলো কিন্তু অনলাইনে অনেক সময় পাওয়া যায়, তো ওগুলো কপি করে পেস্ট করে অ্যাড করলে হবে না, সেগুলো কি করতে হবে, নিজেকেই বানাইতে হবে, নিজে ইউনিক একটা প্রজেক্ট করতে হবে, এবং সেটা যেন কপি পেস্ট না হয়। সো প্রজেক্টগুলো অ্যাড করার পরে বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং যখনই যে জবটা দেখবেন, সে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেই জবটাতে যেন সাথে সাথে অ্যাপ্লিকেশন করেন। ডেডলাইন আছে 15 দিন পরে, কিন্তু আমরা 15 দিনের জন্য ওয়েট না করে সেই দিনের জন্য অ্যাপ্লাই করা হয়। এটা সে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। এবং সে তার আমরা শুনতেছিলাম তার মানে অভিজ্ঞতা এবং তার ফার্স্ট ডেতে তার অনুভূতিটা কেমন ছিল। আমরা আসলে সত্যি তোমার অনুভূতি শুনে আমাদেরও অনেক ভালো লাগছে, কারণ সাকসেস গল্পগুলো না শুনতে ভালো লাগে। কারণ আমরা আসলে এত আনএমপ্লয়মেন্ট মানে মানে এত জবের সংকট, যে দেখা যাচ্ছে যে কি যে একটা জবের পিছনে 1000-এরও বেশি মানুষ অ্যাপ্লাই করেন, এসকিউ বা যে জবই হোক না কেন, সেখান থেকে কিভাবে সাকসেস হওয়া যায় সেই গল্পটাই আসলে আমরা শোনানোর চেষ্টা করছি, যেন ইন্সপায়ার হয়ে অনেকেই এই পথটা অবলম্বন করেন, যেন তারাও সাকসেস হতে পারেন। আচ্ছা, সো এখন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সো আমার যেটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে তুমি যদি আরো কিছু টিপস দিতা তোমার ফ্রেশারদের, যারা মনে করে ফ্রেশারদের কোনো জব নাই, জব পোস্ট হয় না, তো এই ব্যাপারে তোমার অভিজ্ঞতা যদি তুমি শেয়ার করতে, এবং আইটি ট্রেনিং বিডি থেকে কিভাবে হেল্প পেয়েছো, এই দুইটা যদি কোশ্চেনটা তুমি সবার সাথে বলতা, তো সবাই আসলে তোমার টিপসটা পেয়ে নিজেদেরকে আসলে প্রিপেয়ার করতে পারতো। জি, আমি প্রথম কোশ্চেনটার অ্যান্সার দেব। সেটা হচ্ছে আমরা অনেকে জব পাই না, অনেক সময় কোর্স করার পরেও অনেকে কোর্স চলাকালীনই জব পেয়ে যায়। যদি 4 মাসের একটা কোর্স হয়ে থাকে, অনেকে 4 মাসের কোর্সে প্রথম
2 মাসের থেকে জব পেয়ে যায়, অনেকে 2 মাস কোর্স শেষ হয়ে যায়, 4 মাসের কোর্স সেটা 10 মাস হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি আমার কোর্স কমপ্লিট করার অনেক দিন পরে জব পেয়েছি, কিন্তু আমি হতাশ হইনি, সেটা আমি কন্টিনিউ ট্রাই করে গেছি। আপ- হতাশ হওয়া যাবে না, আপনার প্রতিনিয়ত ট্রাই করে যেতে হবে, তাহলে আপনি success হবেন। তারপর অনেকে আমরা করি যে কোর্স কমপ্লিট হয়ে গেল, প্রায় 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, আমার তো জব হইতেছে না, এবার হয়তো আমার এই ফিল্ডে আর চাকরি হবে না, আমি অন্য কোনো একটা চাকরি খুঁজি। সেটা করা যাবে না, আপনি যেটা কাজ শিখছেন সেটার দিকে ফোকাস থাকতে হবে। হোক সেটা 1 বছর লাগবে বা হয় 2 বছর লাগবে, আপনি ওইটার দিকে ফোকাস করেন। ওই 2 বছরে কিন্তু আপনি আর অনেক সময় পেয়ে গেছেন যে আপনার স্কিলটা বাড়ানোর জন্য। আপনি ওই যতটুকু সময় পেতেছেন ওই সময়তে আপনি স্কিলটা আরো বাড়াইতে থাকবেন। যত আপনি স্কিল বাড়াবেন তত আপনার জন্য লাভজনক হবে। যে অনেকে, যে আমি যেটা বললাম, আমার অনেক দিন, আমার 10 মাস হয়ে গেছিল কোর্সটা কমপ্লিট করার পর, অনেক দিন পরে আমি এটা জবটা পাইলাম। সেক্ষেত্রে আমি কিন্তু হতাশ হইনি, আমি প্রতিনিয়ত আমার স্কিল বাড়াইতে থাকছি। যেমন আমার প্রত্যেকটা প্রজেক্ট, আমার শুরুতে ছিল 4টা প্রজেক্ট অ্যাসেসমেন্ট হিসেবে, যেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে যেগুলো দেওয়া ছিল আমার ট্রেনিং সেন্টারে, সেটা তো আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, আমি তো সেই 4টা প্রজেক্ট বসে থাকি। এখন আমার মোট অনেকগুলো প্রজেক্ট হয়ে গেছে, প্রায় 20টা মতো প্রজেক্ট হয়ে গেছে, আমি এগুলো কমপ্লিট করেছি। আবার ইন্টারভিউতে যেগুলো দিয়েছিল সেগুলো কমপ্লিট করেছি অনেকগুলো। মানে হিউজ পরিমাণে আপনার প্রজেক্ট করতে হবে, যে ট্রেনিং ট্রেনিং সেন্টার থেকে আমাকে 4টা প্রজেক্ট করাই দিছে, তারা দেখাই দিছে, সেই 4টা নিয়ে বসে থাকা যাবে না, আপনার নিজের মতো করতে হবে। আর যে আমার 5 মাস হয়ে গেল, আমার মনে হয় আর এই সেক্টরে হবে না, সেই দিকে মানে আপনাকে ডিস্ট্রাক্ট হয়ে যাবে না। অনেকে পথভ্রষ্ট হয়ে যায়, ভাই আমার এতদিন হয়ে গেল, 5 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, কোর্স কমপ্লিট হয়ে গেল, এখন আমার এই ফিল্ডে জব হইতেছে না, যাই আমি অন্য একটা সেক্টরে চলে যাই। মানে সেই হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, এই তো। অন্য সেক্টরে যাওয়া যাবে না, আপনি যে কাজটা শিখছেন ওইটার দিকে ফোকাস হবে। এখন হচ্ছে 2 নাম্বারটার অ্যান্সার, যে আইটি ট্রেনিং বিডি থেকে আমাকে কি সাপোর্ট পাইলাম বা কিভাবে সাপোর্ট তারা দেয়। সেক্ষেত্রে আপনারা করবেন, যখন আপনার প্রতিনিয়ত সিভিটা ড্রপ করতেছেন, আপনাকে ডাকতেছে না, তখন আমাদের আইটি ট্রেনিং বিডিতে তারা প্রফেশনাল, তারা বিভিন্ন কোম্পানিতে আছে, খুব হাই লেভেলে অনেক। আমাদের সাব্বির ভাই আছেন, যিনি 10 বছর প্লাস এক্সপিরিয়েন্স, আমাদের সাব্বির ভাই অভিজ্ঞ, তারা খুবই অভিজ্ঞ। তাদের কাছ থেকে আপনার সিভিটা রিভিউ করে নিতে পারেন, যে ভাইয়ার আমার সিভিতে কি প্রবলেম আছে, কেন আমাকে ডাকতেছে না, বা কেনই বা আমি শর্ট লিস্টেড হচ্ছি না। অনেক সময় আমরা সিভিতে আমাদের স্কিল গুলা এড করতে পারি না, বা সিভিটা সাজাইতে পারি না, শুধু কপি পেস্ট করার মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা আপনাদের অভিজ্ঞ টিচারদের মাধ্যমে এখানে আপনার সিভিটা রিভিউ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিভাবে জব পোস্টে অ্যাপ্লাই করবেন, আমরা অনেক সময় সরাসরি অ্যাপ্লাই করে বসি, যে একটা জব পোস্ট দেখলাম, শুধু ইমেল করলো, যে আমি ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করে দিলাম। সে অনেক সময়, যেটা আমিও করেছি শুরুর দিকে, অ্যাপ্লাই করেছি শুধু ইমেলের মাধ্যমে। সেক্ষেত্রে আমি ডাক পাইনি, হয় ডাক পাইছি হয়তো 20 থেকে 30টার ভিতরে 2-3টা ডাক পাইছি, বা সেক্ষেত্রে আমি ইন্টারভিউ দিছি, তারপরে এক্সামও দিছি, কিন্তু তেমন একটা হয় না। সেক্ষেত্রে আপনারা করতে পারেন, যদি আপনাদের কোনো পরিচিত থাকে, সেক্ষেত্রে আপনি যদি আমাদের আইটি ট্রেনিং দিতে আসেন, সেক্ষেত্রে আমাদের 400 প্লাস স্টুডেন্ট, এখানকার সফল স্টুডেন্ট আছে, যারা বিভিন্ন বাংলাদেশের অনেকগুলো সফটওয়্যার কোম্পানিতে আছে। আপনারা তখন তাদেরকে খুঁজে বের করবেন, যে কোন কোম্পানিতে আইটি ট্রেনিং বা স্টুডেন্ট আছে কিনা, যে আমার কোনো বড় ভাইয়ারা আছে কিনা, বা এখান থেকে যারা সাকসেস হয় অন্য কোম্পানিতে আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যে ভাইয়া আমি তো এই ফিল্ড থেকে, এখান থেকে কোর্স কমপ্লিট করেছি, এখন আমার জবটার দরকার, আপনাদের এখানে তো একটা ভ্যাকেন্সি আছে, আপনি আমার সিভিটা রেফার করে দেন। বা আপনি যদি আইটি ট্রেনিং বিডির সাথে কারোর সাথে যোগাযোগ করতে না পারেন, তাহলে আপনি ওই কোম্পানির যারা আছে, এসকিউ ফিল্ডে আছে, যারা এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে ভাই, যে আমার এই জবটা দরকার, আপনি যদি রেফার করে দেন, বা এরকম তাদেরকে বলবেন, যে আপনার প্রয়োজনের কথাটা বলবেন। এখানে যে ইন্ডাস্ট্রিতে আছে, প্রত্যেকটা কোম্পানি ইন্ডাস্ট্রিতে যারা আছে জব করতেছে, যেমন আমি এখন এইভাবে জবটা পেয়েছি, আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি আমাকে হেল্প করেন, যে আপনি কিভাবে জবটা পেলেন, বা কিভাবে আমি স্টাডি করলে কোন টপিক গুলাতে খুব বেশি মনোযোগ দিলে আমার ভালো হবে, আমাকে যদি কেউ বলে এখন যে ভাই আপনার এই কোম্পানিতে আমার এই সিভিটা রেফার করে দেন, আপনার যদি এখানে ভ্যাকেন্সি থাকে, তাহলে তো আমি অবশ্যই করব। ঠিক সেভাবে আপনারা সেম পদ্ধতিটা অবলম্বন করবেন, যে যে কোম্পানিতে দেখবেন যে জব পোস্ট আছে, সেই কোম্পানি আপনি একটা রিসার্চ করবেন, যে এখানে এসকি হিসেবে কারা কারা আছে। আপনি সবাইকে লিংকডইনে মেসেজ পাঠাবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাকসেপ্ট। অনেকে আমরা এখন বর্তমানে লিংকডইনে সরাসরি মেসেজ করা যায় না, সেক্ষেত্রে আপনি প্রথমে তাদেরকে ইনভাইট পাঠাবেন, যখন তারা অ্যাকসেপ্ট করবে তখন তাদেরকে আপনারা মেসেজ পাঠাবেন। শুরুতেই বলবেন না যে ভাই আমার সিভিটা রেফার করে দেন, সেক্ষেত্রে একটু অন্যরকম
থেকে প্রথমে ওনার সাথে মিশবেন, কথা বলবেন, তার সাথে একটু পরিচিতি হবে, তারপরে বলবেন আপনার প্রয়োজনের কথা যে ভাই আপনার এখানে একটা ভ্যাকেন্সি আছে, আমার তো এই জবটা খুব দরকার, আপনি যদি সিভিটা রেফার করে দিতেন তাহলে হয়তো আমার জন্য ভালো হতো। তারপর আপনার যদি সিভিটা রেফার হয়ে যায় তখন আপনাকে ডাকবে, সেক্ষেত্রে আপনি এটা করবেন যে এখন তো আমার কাজ শেষ, তখন ওই ভাইয়াটার সাথে আর যোগাযোগ না করলে হবে, সে তো রেফার করেই দিছে, এখন আর তার সাথে যোগাযোগ করার দরকার নেই, আমি আমার মন মতো চাই, সেটা করবেন না। আপনি তো যদি আপনাকে ডাকে, আপনাকে তার রেফার করার জন্য ডাকবে, তখন আপনি তার সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া আমাকে তো এখন ডাকছে, এখন আমি ইন্টারভিউ দিতে যাবো, এখন আপনি আমাকে কিছু সাজেশন করেন যে কি কি ধরনের কোশ্চেন করতে পারবে, কি কি ধরনের কোশ্চেন করতে পারে, বা আমি কোন টপিক গুলা ভালোভাবে প্রিপেয়ার হলে আমি ইন্টারভিউটাতে টিকতে পারবো। তখন তারা আপনাকে বলে দিবে, আপনি যার মাধ্যমে রেফার হবেন সেই ভাইয়া বা আপু আপনাকে বলে দিবে যে আপনি এই টপিক গুলাতে যদি আপনি মনোযোগ হন বা এই এই ধরনের কোশ্চেন আসতে পারে, আপনি এইভাবে তারা পুরো একটা সাজেশন দিয়ে দিবে আপনাকে যে আপনি এইভাবে প্রিপেয়ার হয়ে আসেন, তাহলে আপনি টিকে যাবেন। অনেক সময় দেখা যায় তারা 100% এর ভিতরে 100% না দিলে 60% 70% বলে দেয়। রাইট। তাহলে আপনারা এইভাবে কিন্তু অনেকে যে গতানুগতিকভাবে সবাই যে অ্যাপ্লাই করেন সেটা তো করবেনই, এর বাইরেও কিন্তু ওই কোম্পানিতে যিনি জব করেন, আপনারা 450 জন যদি দেখেন, লিস্ট দেখেন, যাদের পাবলিকালি দিয়েছে 300 সামথিং, 450-এর মধ্যে, এদের লিস্টগুলো থেকে আপনারা সরাসরি কোনো না কোনো আইটি মিডিং স্টুডেন্ট পাবেন যে ওই কোম্পানি জব করে। ঠিক আছে, তাদেরকে নক দিলে তারা আপনাকে সিভিটা রেফার করে দিবে, এবং প্লাস আপনাকে কি টাইপের কোশ্চেন আসে সেটাও কিন্তু আপনাদেরকে হেল্প করবে। কোশ্চেন কখনোই কেউ বলে দেবে না, বাট হেল্প করবে, যেহেতু ওই প্রসিডিউর দেশে এসেছিল। তো এইভাবে আপনারা মানে আইটি ইন্টারমিডিয়েট থেকে হেল্প পাবেন। এছাড়াও আমাদের সবার জন্য একটু বলো, ধরো যারা কোর্স করতে চাচ্ছে না বা অলরেডি অন্য কোন থেকে কোথাও থেকে কোর্স করছে, বা যে কোন থেকে ইউটিউব থেকে করছে বা ইউটিউব থেকে করছে, মানে আইটি ইন্টারমিডিয়েট থেকে কোর্স বা কোনো জায়গা থেকে কোর্স করতেছে না, সে চাচ্ছে যে নিজেরা শিখে কি বলে নিজেদেরকে প্রিপেয়ার করবে, তাদের জন্য কিছু টিপস যদি শেয়ার করতে হয়। জি, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজের ইচ্ছা। এখন আমি তো প্রথমে আমি যেভাবে ট্রেনিংটা নিই, এখন আমি যদি ভাবতাম মনে মনে যে আমি নিজে থেকে শিখবো, সেক্ষেত্রে আপনার নিজের স্কিলটা আপনি নিজে কিভাবে শিখবেন, সেলফ লার্নিংটা খুব বেশি হাই হতে হবে। কারণ এখন দেখা যাচ্ছে, আমি আমার কথাই বলি, আমি যদি এসকিউটা এই ট্রেনিং সেন্টারতে না শিখে আমি যদি নিজে শিখতাম ইউটিউবের মাধ্যমে, আমি একটা ইউটিউব ভিডিও বাইর করলাম যে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব অটোমেশনের একটা আমি টিউটোরিয়াল দেখলাম, সেখানে আমার একটা 1 ঘন্টার একটা ভিডিও চলতেছে, 5 মিনিট পরে একটা দেখা গেল একটা পয়েন্ট আমি বুঝতেছি না, সেই পয়েন্টটাতে আমি কার কাছে জিজ্ঞেস করব, সেই একটা টপিকটা বোঝার জন্য আমার আরেকটা ভিডিও দেখা লাগবে, সেই আরেকটা ভিডিও খুঁজে বার করা লাগবে। সেই ক্ষেত্রে দেখা যায় এই 1 ঘন্টা ভিডিওর মাঝে আমার এই যদি আমি 10টা টপিক 10টা পয়েন্টও যদি না বুঝতে পারি, সেই 10টা পয়েন্টের জন্য আমার আলাদা আলাদা আরেকটা ভিডিও খুঁজে বের করতে হবে। সেই 10টা ভিডিওতে দেখবেন আপনি আরো অনেকগুলা পয়েন্ট আপনি বুঝতে পারতেছেন না। আপনি সবচেয়ে মূল সমস্যাটা হবে আপনি লাইভ সাপোর্ট পাবেন না। লাইভ সাপোর্টটা পাবেন না, যে আমরা স্কুল কলেজের কথা যদি বলি, আমাদের যখন ক্লাস নেওয়া হয়, টিচাররা যখন আমাদের একটা প্রবলেম সলভ করায় দেয়, তখন আমরা ইনস্ট্যান্টলি একটা কোশ্চেন আস্ক করতে পারি, ইনস্ট্যান্টলি একটা অ্যান্সার পেয়ে যায় যে স্যার আমার এখানে সমস্যা হচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি না। তো আপনি তো ইউটিউব দেখলে তো আপনি কোশ্চেন করতে পারবেন না সরাসরি, আপনি দেখে যাচ্ছেন। আপনি যদি আগের সেলফ লার্নিং যেটা আমি বললাম সেটা যদি হাই হয়ে থাকে, আপনি নিজে নিজে বুঝতে পারবেন, কিন্তু সেটা 100% এর ভিতরে 1 থেকে 2% হয়ে থাকে যারা সেলফ লার্নিং এ খুব হাই হয়ে থাকে। আর আপনি যদি চান যে আমি নিজে নিজে শিখবো, আপনি যদি কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি না হতে চান, তাহলে যদি আপনার কোনো বড় ভাই সিনিয়র থাকে যে আগে কাজ করে, এই ফিল্ডে কাজ করতেছে, তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন, বা তার কাছে আপনি হয়তোবা অনেকে ব্যস্ত, আপনাকে ঠিকমতো সময় নাও দিতে পারে, যে আপনি সকাল থেকে 8টা 9 ঘন্টা ডিউটি করে এসে আবার আপনাকে কাজ শিখাবে, অনেকে রাজি নাও হতে পারে, শুধু আপনাকে একটা রাস্তা বলে দিবে, কিন্তু অনেক সময় আপনি সেই রাস্তায় চলো ঠিক মতো পারবেন না। আমি বলতেছি না যে আপনাকে ট্রেনিং, যে আইটি ট্রেনিং বিটি থেকে আপনাকে কোর্স করতে হবে, আমি বলতেছি আপনি কিভাবে করতে পারবেন কিভাবে করতে পারবেন না। আর আপনি যে কোর্সটা করবেন সেটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা, কারণ এখন অনলাইনে অনেক সোর্স পাওয়া যায়, যেটা আমি বললাম উদেমি পাওয়া যায়, যেমন গুরু 99 আছে, তাই না, খুব ভালো রিসোর্স। হ্যাঁ, কিন্তু এবং সেগুলোতে আপনি ইউটিউবে লাইভ কিছু ফ্রি চ্যানেল আছে, সো এখান ফ্রি থেকেও চ্যানেল আছে, হ্যাঁ, করতে ওখান পারবেন, থেকেও তারা শিখতে পারবেন, রাইট। কিন্তু আপনি কিন্তু লাইভ সময় একটু বেশি লাগলেও মানে সেটাও শেখা সম্ভব, দুইটাই যেমন সম্ভব।
হুম। আর যে একটু আগে যেটা আমরা বলছিলাম যে সিভি আপডেট, যে আইটি ট্রেনিং মিডিয়া আমাকে কিভাবে হেল্প করেছিল, যে আপনি সিভি আপডেটটা এখান থেকে করে নিতে পারবেন, যে একটা রিভিউটা প্রফেশনাল। করে নিতে পারছিলাম, হ্যাঁ হ্যাঁ। সো তো সবই আসলে মানে আমাদের এখান থেকে একা একাও সম্ভব, বাট যেটা আসলে অ্যাসিস্ট যে একজন লাইভ টিচার শিখিয়ে দেন সেটা জন্য একটু কষ্ট হবে, বাট তারপরেও আপনারা কিন্তু একা একা চেষ্টা করলে সম্ভব, হ্যাঁ। সো একটু সময় একটু বেশি লাগবে, আপনারা করতে পারবেন। সো সব রকমই জি, আমরা চেষ্টা এটাই করছি বলতে ইনফরমেশন চাইছি। দেওয়ার। হ্যাঁ। আর আমরা এটাই গুরু বলতে 90। চাইছি। হ্যাঁ, জি, এক্স্যাক্টলি। আমি ওটাই বুঝতে পারছি। আশা করি সবাইও সেটাই বুঝতে পারছেন। এখন আমার যেটা শেষ প্রশ্ন, হুম? সেটা দিয়ে আমরা আজকের ইয়াটা শেষ করব। তোমার ফাইনালি জবটা পাওয়ার পরে তোমার কেমন লাগছে? তোমার অনুভূতিটা একটু যদি বলতা। জি, আমি তো অনেকদিন পরে জবটা পাইলাম, তো আমার তো খুবই ভালো লাগতেছে, কারণ এটা আমার ফার্স্ট জব ছিল। এসকে ফিল্ডে ফার্স্ট জব ছিল। কারণ অনেকদিন ট্রাই করলাম, যে হচ্ছিল না আদৌ কি আমার এই ফিল্ডে জব হবে কিনা। তো যখন আমার এই জবটা হলো, তা খুবই ভালো লাগতেছে। যদিও এটা ইন্টার্নশিপ জব। ইন্টার্নশিপ এখানে আমাকে এখন জবটা পাওয়ার পর এমন না যে আমি জব পেয়ে গেছি এখন শেষ, এখন আর আমার কিছু করার নাই, এখন আমি চলতে থাকলাম। শিখতেই থাকতে হবে আরকি। শিখতেই আচ্ছা। থাকতে হবে, যে হাল হ্যাঁ, ছেড়ে দিলাম, আমার জব হয়ে গেছে, এখন আর আমার হ্যাঁ, হ্যাঁ। কিছু শিখতে করার থাকতে নাই, আমি হবে। বসে রাইট। থাকলাম যে আমি যে হুম, কাজ শিখছি ওইটা নিয়ে না। এখন আমার রাইট। আরো কম্পিটিশন আরো বেড়ে গেল, কারণ আমার ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা দিন আমার, আজকে যে আমি একটা করে গেলাম, সেম কাজ আমার প্রতিদিন হবে না। আজকে একটা প্রোডাক্ট দিবে, অন্যদিন আরেকটা প্রোডাক্ট দিবে, প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্টে কাজ হবে। প্রত্যেকটা দিন আমার বিভিন্ন চিন্তাধারা ভাবে কাজ করতে হবে, মানে চিন্তাধারা হাই হতে হবে। আমি সেম একটা রাইট। কাজ শিখে, যে একটা দিন একটা কাজ শিখলাম, এটা বসে থাকলে হবে না। আমি আজকে যেটা বললাম জয়েন হলো, শেষ, আমার এখন আর এই ফিল্ডে নিয়ে আমার অনেকে, যেমন পরীক্ষার আগের দিনের কথা যেটা বলি আমি, যে আমার কালকে পরীক্ষা, পরীক্ষার আগের দিনে বললাম, শেষ, পরীক্ষা শেষ, বলে যে হ্যাঁ, হ্যাঁ। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। মানে যারা আপনারা এখন জবও করতেছেন অলরেডি, হ্যাঁ, বা ১ বছর, ২ বছর কিংবা ৫ বছরের এক্সপেরিয়েন্স, তারাও কিন্তু এই কন্টিনিউয়াসলি স্কিল তারা কিন্তু আপডেট করতেছে। সো আপনারা যারা জব পেয়ে গেছেন ফ্রেশার, তাদের জন্য একটা সুন্দর বার্তা যে আপনারা স্টিল নাও ফোকাসিং করবেন স্কিল আপ করার জন্য, প্লাস কমিউনিকেশন স্কিল লিঙ্ক আপ বাড়ানোর জন্য। ঠিক আছে? সো এটাই ছিল ওর মেসেজ, যতটুকু আমি বুঝতে পেরেছি। সো আমরা এখন অসংখ্য ধন্যবাদ জানাই মামুনকে, তার ব্যস্ততম সময়ের মধ্যে সে যে আপনাদের জন্য সময় বের করেছে এজন্য। এবং মহান আল্লাহ ভাই, তাআলার আমি শুকরিয়া। আরেকটা বলতে চাই। হ্যাঁ, বলো ভাইয়া প্লিজ। যে আমি আমি নিজে কিন্তু ফ্রেশার। আমি এই পর্যন্ত যে আপনাকে যে তথ্যগুলো দিলাম, আপনারা সবাই শুনেছেন। যদি আমার অনেক কিছু হতে পারে, আমি বলেছি সেটা ভুলও হতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু 100% সঠিক না। আমি শুধু আমার নিজের জার্নিটা বলেছি। অনেকে বলতে পারে যে এটা কি বললো, বা এটা এইভাবে না হতে পারে। এটা আমি শুধু নিজের জার্নিটা বলেছি। এখন আপনাদের কাছে এটা সঠিক না হতে পারে, বা আমি 100% সঠিক না হতে পারি। না, না, আমরাও 100% সঠিক না। আমিও 100%, বা আমরা পৃথিবী যারা শুনতেছি, আমরা কেউ 100% সঠিক না। এটা আমাদের আমি মধ্যে শুধু ভুল আমার ভ্রান্তি নিজের থাকতেই জার্নিটা পারে। বলতেছি। এটা আমি আচ্ছা, আমার আচ্ছা। নিজের জার্নিটা বলতেছি, আমি হ্যাঁ, হ্যাঁ। কিভাবে করলাম। কিভাবে তুমি সেটা জার্নি করলা, হয়তো হ্যাঁ। বা আমি আপনাকে সঠিক ইনফরমেশনটা হয়তো আমার মাধ্যমে আপনি ও, নাও পাইতে পারেন। না, অনেক একটু ভুল হতে পারে, বা কোনো ভুল কিছু হতে মিস পারে। হতে পারে। সো এগুলো আমরা ক্ষমাসুলভ দৃষ্টিতেই সবাই দেখবো, কারণ আমরা আসলে এখান থেকে যারা শুনতেছে, তারা যেগুলো তোমার কাছ থেকে শিখে নেওয়ার, সেগুলো তারা ঠিকই শিখে নিয়েছেন। হ্যাঁ। কারণ আমি সো নিজেও একজন ফ্রেশার, আমি এখনো হ্যাঁ, বুঝতে ডেপ পারছি। পাইনি, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। নিজেই না, একজন তোমার ওই ফ্রেশার এখনো ফ্রেশার আমি। জার্নিটুকুই অনেকেই আসলে জানতে চায়, কারণ অনেকে ফার্স্ট জবটাই পান না এখনো। তাদের জন্যই মূলত এই এই লাইভটা। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা শুনতেছি সবাই বুঝতেছি যে কি বলে, আমরা সবার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে নেবো, সেটার জন্য ওটা কোনো সমস্যা নাই। বাট তোমার থেকে যে সকল ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো পেলাম আমরা, তো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করি এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেকেই আসলে ট্রাই করবেন এবং তারা সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। তো এত সুন্দর একটা মানে সেশনের জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা আজকের মতো এখানেই শেষ করছি। আমরা দোয়া করি মামুনের জন্য, যেন আল্লাহ তাআলা তাকে আরো বড় করুক ইহকাল এবং পরকালে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।